বরিশাল ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আশার কথা হলো, আক্রান্তের তুলনায় মৃত্যু হার খুবই কম। এজন্য আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। যেহেতু এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, সেহেতু সচেতনতার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার কোনো বিকল্প নেই। করোনার প্রাদুর্ভাবে আমাদের চার দেয়ালে সীমাবদ্ধ জীবন একরকম স্থবির হয়ে পড়েছে। কিন্তু স্থবিরতা জীবনের ধর্ম নয়। আমাদের খুঁজে বের করতে হবে স্বাভাবিক জীবনযাপনের বিকল্প উপায়। আর তাই বরিশাল ক্যাডেট কলেজ তোমাদের জন্য অনলাইনে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছে। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। চলো আমরা করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখে আমরা আজকের পাঠ শুরু করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবেন। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আমরা অবশ্যই এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। আমরা এবারে পাঠ শুরু করব, তবে পাঠ শুরু করার আগে চলো আমরা একটি ভিডিও দেখি এবং ভাবতে থাকি আমাদের আজকের পাঠের বিষয় কি। এই যে এত অট্টালিকা, বাড়ি, গাড়ি, চাকচিক্যময় পৃথিবীতে আমরা বাস করছি। নানা বাহারের খাবার খাচ্ছি, হরেক রকমের পোশাক পরছি, জ্ঞান অর্জনের জন্য বই পড়ছি। এগুলো তৈরি করার পেছনে যে সকল শ্রমজীবী মানুষের শ্রম জড়িত, তাদের ইতিহাস বড়ই করুণ। যারা ন্যূনতম সুযোগ সুবিধা নিয়ে কোন রকমে মানবিকভাবে বেঁচে থাকার জন্য
লড়াই সংগ্রাম করছি দীর্ঘদিন ধরে। अभी कोई धक्का इधर से मारता इधर चले जाते हैं, कोई धक्का इधर से मारता इधर से चले जाते हैं। हम भी अल्लाह के बनाए हुए इंसान हैं। ये खुली को मारने वाले बहुत हैं। সূর্যোদয়ের পূর্বাভাসের সম্ভাবনার হাওয়া, নতুন দিনের এই তো শুরু এমন দেখি যাওয়া। এখানে তো 2000 টাকা কম আছে। 10 দিনের বেতন আমরা মেনে নিছি, আর 10 দিন ছুটি, ঠিক আছে? যা দিবা আজকে দিতে হইব, আর না দিলে নিলে চা ঘুরবো না। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়। আমি চাই যদি ওই টাকায় ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা হলো বাবার মতো, তোমার ভাইয়ের মতো। ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজের কামাই করে খায়। আমরা ভিডিওটি দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, উপরের ভিডিও চিত্রে আমরা কি কি লক্ষ্য করেছি? উপরের ভিডিও চিত্রে আমরা 5টি বিষয় লক্ষ্য করেছি। 1. সভ্যতার বিনির্মাণে শ্রমিকদের অবদান। 2. কুলিদের সাথে তথাকথিত সভ্য মানুষের রূঢ় আচরণ। 3. শ্রমিকদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা। 4. শ্রমিকদের জাগরণ বা উত্থান। 5. শ্রমিকদের প্রতি আমাদের করণীয়। আজ আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীতে পাঠ্য সপ্তবর্ণা বই থেকে কুলি মজুর কবিতাটি। আর এই কবির নাম কাজী নজরুল ইসলাম। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি? কুলি মজুর, আর এই কবিতার কবির নাম কাজী নজরুল ইসলাম। এবারে আমরা দেখে নেব আজকের পাঠের শিক্ষণফল, অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখবে। আজকের পাঠ শেষে তোমরা কবি কাজী নজরুল ইসলামের পরিচয় বলতে পারবে, এই কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার মূল বিষয় জেনে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে এবং কুলি মজুর কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে। এবারে আমরা জেনে নেব কবি পরিচিতি সম্পর্কে। আমাদের আজকের কবিতার কবি কাজী নজরুল ইসলাম। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন, তিনি কবি কাজী নজরুল ইসলাম। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন। তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন। 1922 খ্রিস্টাব্দের 12 আগস্ট তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি শুধু বড়দের জন্য লিখেছেন তা নয়, ছোটদের জন্য তার লেখা কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক পুতুলের বিয়ে। কাজী নজরুল ইসলামের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত
চল 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 কবিতাটি আমাদের জাতীয় সঙ্গীত। তিনি বাংলাদেশের জাতীয় কবিও বটে। তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, বাংলা 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমাদের সুবিধার্থে এই তথ্যগুলো এক নজরে এখানে দেখে নিতে পারো। এবারে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানবো। আমাদের আজকের কবিতার মূল ভাবটুকু আমরা জেনে নেব এখানে। কুলি মজুর কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমরা হয়তো জেনে থাকবে যে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম রচিত 1925 সালের ডিসেম্বরে প্রকাশিত একটি গ্রন্থ। এতে সংকলিত মোট 11টি কবিতায় কবি সাম্যের কথা তুলে ধরেছেন। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, নারী পুরুষ নির্বিশেষে মানুষ পরিচয়টি যে মহান, সেই কথায় উঠে এসেছে এই কবিতাগুলোতে। আমাদের আজকের যে আলোচ্য কবিতা, এই কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে। গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা। এদের শোষণ করে ধনী শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক। যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ত মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। এবারে আমরা এই পাঠের নতুন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ জেনে নেব, তাহলে আমাদের কবিতা বিশ্লেষণের সময় সহজ হবে। একটি শব্দ তোমরা পাবে এই কবিতায়, শব্দটি হচ্ছে দধিচি। দধিচি হচ্ছেন ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি। এই কবিতায় কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। এরপরে একটি শব্দ পাবে তোমরা, ক্রোড়। এটির অর্থ হচ্ছে কোটি। আরেকটি শব্দ হচ্ছে শাবল। লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ারকে বলা হচ্ছে শাবল। এরপরে বক্ষে, এর অর্থ হচ্ছে বুকে। নব উত্থান, কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া, এটিকে বলা হচ্ছে নব উত্থান। এরপর হচ্ছে বাষ্প শকট। শকট মানে হচ্ছে গাড়ি, এটা তোমরা অনেকেই জানো। আর বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। এই কবিতায় বাষ্প শকট দ্বারা মূলত রেলগাড়িকে বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে পাই নামে একটি শব্দ পাবে তোমরা এই কবিতায়। পাই হচ্ছে মুদ্রার একক বিশেষ। এই কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতাকে বোঝানো হয়েছে। এরপরে গাঁইতি নামে একটি শব্দ পাবে তোমরা। পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ যে কুড়াল, সেটিকে বলা হচ্ছে গাঁইতি। তোমরা একটি ছবিও এখানে দেখতে পাচ্ছ তার। এরপরে হচ্ছে ঠুলি। ঠুলি শব্দের অর্থ হচ্ছে চোখের ওপর ঢাকনি। গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখে ঢাকনি পরানো হতো, ওই ঢাকনির নাম হচ্ছে ঠুলি। এই কবিতায় ঠুলি খুলে মানে হচ্ছে সচেতন হয়ে। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, এই কবিতার একটি চরণের মধ্যে তোমরা পাবে। এটি দ্বারা যা বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু
এই শ্রমের বিনিময়ে তারা কিন্তু খুব অল্পই পেয়েছে, সেই জিনিসটি এখানে বোঝানো হয়েছে। আমরা শব্দগুলোর অর্থ দেখলাম, এবারে আমরা কবিতাটির আবৃত্তি শুনবো, এরপরে আমরা কবিতাটি বিশ্লেষণ করব। চলো আবৃত্তি শোনা যাক। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে গেল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল দলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে। রেল পথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর বুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আমরা আবৃত্তি শুনলাম, এবারে আমরা কবিতা বিশ্লেষণ করব। আমাদের আজকের যে কবিতা সেটির নাম হচ্ছে কুলি মজুর, আর এই কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি বিশ্লেষণ করার আগে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে নজরুলের সাম্যবাদী যে চেতনা, এই চেতনার মূলে রয়েছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মর্মবাণী। তিনি বিশ্বাস করতেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান নিপীড়িত মানবতার একটি পরিচয়, তারা শোষিত বঞ্চিত মানুষ। আর তার কলম সবসময় শোষিত বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত মানুষের জন্য সোচ্চার ছিল, গর্জে উঠেছে নানা মাত্রায়, যা সমসাময়িক অন্য কবিদের চেয়ে ভিন্ন মাত্রায় বিচার করা যায়। নজরুল তার এই সাম্যবাদী ভূমিকার জন্যই সে সময়ে সমধিক পরিচিতি লাভ করেছিলেন। তিনি মানুষের শোষণকে, নির্যাতনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যেমনটি এই কবিতার শুরুতে তিনি বলেছেন, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে ফেলে। অর্থাৎ কবি একদিন রেলে দেখলেন যে কুলি বলে এক বাবু সাহেব তাকে নিচে ঠেলে ফেলে দিল। এখানে এই বাবু সাহেব হচ্ছেন ধনিক শ্রেণীর প্রতিনিধি, অর্থাৎ শোষক শ্রেণীর প্রতিনিধি, এবং কুলি হচ্ছে এখানে শ্রমজীবী একজন মানুষ, বা তিনি শ্রমজীবী মানুষের প্রতিনিধি, অর্থাৎ শোষিত শ্রেণীর প্রতিনিধি। শোষক শ্রেণী বা ধনিক শ্রেণী এরা কিন্তু বরাবরই এই শ্রমজীবী মানুষকে বঞ্চিত করে তারা ধনিক শ্রেণী হয়ে উঠেছে, কিন্তু তাদেরকে বরাবরই তারা উপেক্ষা করেছে, তাদেরকে তাদের উপর অত্যাচার কিংবা নির্যাতন করেছে। এই নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এই নিপীড়নের মধ্য দিয়েই কিন্তু এই শ্রমজীবী মানুষ তারা বরাবরই বঞ্চিত হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম এই শ্রমজীবী অত্যাচারিত যারা মানুষ রয়েছে তাদের প্রতি কিন্তু সহানুভূতি
ব্যক্ত করেছেন, যেমনটি আমরা তার বিখ্যাত একটি কবিতা বিদ্রোহী কবিতায়ও লক্ষ্য করি। বিদ্রোহী কবিতার শেষাংশে কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এইভাবে কবি কাজী নজরুল ইসলাম এই শ্রমজীবী মানুষের জন্য তার সহানুভূতি ব্যক্ত করেছেন, যে সহানুভূতি আমরা এই চরণের মধ্যেও পাবো। রেলের মধ্যে বাবু সাহেব যখন কুলিকে ঠেলে ফেলে দিল, সেই দৃশ্য দেখে কবি বললেন যে চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। ওই দৃশ্য দেখে কবির চোখ ফেটে জল এলো, অর্থাৎ তিনি বেদনাহত হলেন, তিনি ব্যথিত হলেন এবং তিনি একটি প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের সামনে। সেটি হচ্ছে যে এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, অর্থাৎ এই যে শোষিত, নিপীড়িত, বঞ্চিত যে শ্রমিক শ্রেণী রয়েছে, তারা কি এইভাবে বঞ্চিত হতেই থাকবে? তারা কি এভাবে মার খেতেই থাকবে? তারা কি এভাবে নিপীড়িত হতেই থাকবে? তারা কি নির্যাতিত হতেই থাকবে? এই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে ছুড়ে দিয়েছেন কবি। এরপরে তিনি বলেছেন যে দধিচিদের হাত দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। দধিচি শব্দের অর্থ আমরা একটু আগেই দেখেছি যে তিনি ভারতীয় পুরাণে একজন ত্যাগী মুনি ছিলেন। এই ত্যাগী মুনির সাথে কিন্তু কবি কাজী নজরুল ইসলাম এই শ্রমজীবী মানুষের তুলনা করেছেন। তিনি বলেছেন যে এই শ্রমজীবী মানুষের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে আমাদের রাস্তায় কিন্তু বাষ্প শকট চলছে, অর্থাৎ ট্রেন বা রেলগাড়ি চলছে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বাবু সাহেব অর্থাৎ এখানে ধনিক শ্রেণীর যারা মানুষ রয়েছে, যারা এই শ্রমিক শ্রেণীকে শোষণ করে বড়লোক হয়েছে, তারা এই সভ্যতার যে সুবিধাগুলো রয়েছে সেগুলো গ্রহণ করলো, আর কুলিরা পড়িল তলে, অর্থাৎ তারা কিন্তু তাদের যে তিমির, সেই তিমিরই থেকে গেল। বেতন দিয়াছ, চুপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। যারা শোষক শ্রেণী বা ধনিক শ্রেণী, অভিজাত শ্রেণী, এরা কিন্তু শ্রমজীবী মানুষের যে শ্রম, সেটি কিন্তু অল্প টাকায় কিনে নেয়। একজন শ্রমজীবী মানুষ তার শ্রমের বিনিময়ে যতটুকু পারিশ্রমিক পাওয়ার কথা, যারা ধনিক শ্রেণী, যারা মালিক শ্রেণী, তারা কিন্তু সেই পরিমাণ পারিশ্রমিক তাদের দেয় না। অল্প টাকায় তাদের পরিশ্রমগুলো কিনে নিয়ে এরা ফুলে ফেঁপে ওঠে রাতারাতি। এই জন্য কবি তাদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বেতন দিয়েছো, অর্থাৎ তাদের যতটুকু প্রাপ্য ততটুকু কি তুমি দিয়েছো? এটি কিন্তু কখনোই ধনিক শ্রেণী স্বীকার করে না। এই কারণে কবি বলছেন যে চুপড়াও যত মিথ্যাবাদীর দল, তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। এখানে কত পাই, পাই এখানে মূলত এর ভাবার্থ যেটি, সেটি হচ্ছে যে তাদেরকে খুব অল্প টাকা দেওয়া হয়েছে, তাদের মজুরির যে স্বল্পতা সেটিকে বোঝানো হয়েছে। এবং কত ক্রোর পেলি বল, এবং তাদেরকে এই শ্রমজীবী মানুষকে অল্প টাকা দিয়ে, তাদের অল্প টাকায় তাদের শ্রম কিনে নিয়ে এই ধনিক শ্রেণী কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। রাজপথে মোটর চলছে, সাগরে জাহাজ চলছে, রেলপথে রেলগাড়ি চলছে, এবং পুরো দেশ কলকারখানায় ছেয়ে যাচ্ছে। এগুলো কাদের শ্রমের বিনিময়ে? এগুলো হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যারা শ্রমজীবী মানুষ তাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু এগুলো হচ্ছে। কবি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বলতো এসব কাহাদের দান?
তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। কবি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এগুলো কার দান? একটু আগে আমরা আলোচনা করেছি, এগুলো হচ্ছে শ্রমজীবী মানুষের দান। এই অট্টালিকার প্রতি ইটে তাদের অবদানের কথা লেখা আছে, তাদের পরিশ্রমের কথা লেখা আছে, তাদের ত্যাগের কথা লেখা আছে। অট্টালিকার প্রতিটি ইট তার সাক্ষী রয়েছে। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে। কবি বলছেন যে এই যে পথ, এই যে জাহাজ, এই যে শকট অর্থাৎ গাড়ি, অট্টালিকা, বাড়ি, এগুলো হচ্ছে সাক্ষী রয়েছে যে এগুলো তৈরির পেছনে, অর্থাৎ মানব সভ্যতা বর্তমানে যে অবস্থায় এসে পৌঁছেছে, এই মানব সভ্যতার উন্নয়নে এই শ্রমজীবী মানুষ কিন্তু বড় ভূমিকা রেখেছে। তাদের অবদানই কিন্তু সবচেয়ে বেশি। পথের প্রতি ধূলিকণা তার সাক্ষী রয়েছে, ওই পথ সাক্ষী রয়েছে, ওই জাহাজ সাক্ষী রয়েছে, ওই শকট কিংবা অট্টালিকা সাক্ষী রয়েছে যে এই মানব সভ্যতা এই পর্যন্ত আসতে শ্রমজীবী মানুষের যথেষ্ট অবদান রয়েছে। এরপর কবি বলছেন, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। কবি বলছেন যে শুভদিন আসছে। এই যে শ্রমজীবী মানুষ যে ক্রমাগত বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এই নির্যাতন, নিপীড়ন, শোষণ এবং বঞ্চনা, এগুলো থেকে একদিন না একদিন মুক্তি মিলবেই। তাদের শ্রমকে অল্প টাকায় কিনে ধনিক শ্রেণী বা মালিক পক্ষ, তারা যে ফুলে ফেপে উঠেছে, তারা কিন্তু এই শ্রমিকদের কাছে ঋণী হচ্ছে প্রতিনিয়ত, এবং এই ঋণ কিন্তু দিনে দিনে বাড়ছে। এমন একটা সময় আসবে যে এই ঋণ কিন্তু শোধ করতে হবে। শ্রমজীবী মানুষ এক সময়ে এর প্রতিবাদ করবে, তারা তাদের নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হবে, এই কথা কবি এখানে বলেছেন। এরপর কবি বলছেন যে হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। হাতুড়ি, শাবল কিংবা গাইতি, এগুলো দিয়ে যারা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, সেই রাস্তার দুপাশে তাদের হাড় পড়ে আছে। এখানে এর অর্থ হচ্ছে যে তারা যে হাড় ভাঙা পরিশ্রম করে এই সভ্যতার যে নিয়ামক যে রাস্তা তৈরি করেছে, এই রাস্তার দুপাশে তাদের এই রাস্তা দেখলেই আমাদের মনে পড়বে যে এর পেছনে এই শ্রমজীবী মানুষের হাড় ভাঙা পরিশ্রম রয়েছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। কবি বলছেন যে এই যে শোষক শ্রেণী বা ধনিক শ্রেণী বা অভিজাত শ্রেণী, তাদেরকে সেবাদান করতে গিয়ে যারা মজুর, মুটে কিংবা কুলির পেশায় নিয়োজিত হয়েছে, কিংবা তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, এই ধনিক শ্রেণীর সেবাদান করতে গিয়ে যাদের নিজেদের দেহ, নিজেদের শরীর ধুলিমলিন হয়েছে, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কবি বলছেন যে তারাই প্রকৃত মানুষ। এরা কখনো প্রতারণা করে না, এরা কখনো বিশ্বাসঘাতকতা করে না, এরা নিজেদের যে উপার্জন সেটি হালালভাবে উপার্জন করে। তারাই মানুষ, অর্থাৎ এরাই প্রকৃত মানুষ কবির দৃষ্টিকোণ থেকে, এবং এরা হচ্ছে দেবতা তুল্য। কবি তার কবিতায়, তার উপন্যাসে, তার গানে, তার ছোট গল্পে এই শ্রমজীবী মানুষের গান গেয়েছেন, অর্থাৎ তাদের কথা
তুলে ধরেছেন। এরপর বলছেন যে তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কবি বলছেন যে এদের হাত ধরেই একসময় নব উত্থান চলে আসবে, নতুন একটা সময় চলে আসবে যেখানে এই শ্রমজীবী মানুষ আর বঞ্চিত হবে না, তারা আর নির্যাতিত কিংবা নিপীড়িত হবে না, তারা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হবে, তাদের মধ্যে নবজাগরণ চলে আসবে। কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের উষালগ্নেই রুটির দোকানে কাজ করার সময় শ্রমজীবী মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেছেন, যৌবনে যুদ্ধের ময়দানে মানবতার বিপর্যয় লক্ষ্য করেছেন, জীবনের নানাবিধ ঘাত প্রতিঘাতে ধনী দরিদ্রের প্রকট বৈষম্য, হিন্দু মুসলিম দ্বন্দ্ব সংঘাত, মানুষে মানুষে হানাহানি ইত্যাদি দেখেছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন এবং তার জীবনের সমস্ত শক্তি দিয়ে সকল অনাচার অবিচারের মূলোৎপাটনের চেষ্টা করেছেন। আমরা তার সাহিত্যকর্ম যেগুলো রয়েছে কিংবা তার গান, এগুলোর মধ্যে কিন্তু তার এই ধরনের দর্শনের পরিচয় পাই। তিনি মনে করতেন যে সারা দুনিয়ায় সকল মানুষ এক জাতি, এই পরিচয় যেন সত্য হয়, যেন প্রতিষ্ঠা পায়, মানবিক পরিচিতি, এই ছিল নজরুলের বাসনা। মহামিলনের আকুলতা তার কবিতাকে করে তুলেছে চিরন্তন। তিনি এই কবিতারই শেষের দিকে বলেছেন যে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে ব্যথা, সকলের বুকে হেথা, একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। কবি কুলি মজুরকে ঘৃণা ভরে দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন। আর কবির এই ধরনের দর্শন তার কবিতার মধ্যে ফুটে ওঠার একটি কারণও রয়েছে। তিনি ভারতীয় যে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদ, তিনি কিন্তু ছিলেন কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। কবি তার দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। তার কাছ থেকে তিনি কেবল অসাম্প্রদায়িকতার শিক্ষাই লাভ করেননি, ধনী দরিদ্র ভেদে সব মানুষ যে সমান, এই ধারণাও কিন্তু লাভ করেছিলেন কবি তার বন্ধু মুজাফফর আহমেদের কাছ থেকে। আমরা কবিতার বিশ্লেষণ এখানেই শেষ করব। তবে এরপরে আমরা দেখব যে এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। এই কবিতা থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন হতে পারে, একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, অন্যটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্নের নমুনা দেখব এবারে। বহু নির্বাচনী প্রশ্নগুলো কিরকম হতে পারে আমরা একটু দেখি। প্রথম যে প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধতে হইবে ঋণ। এই দেনা কাদের? এখানে চারটি অপশন রয়েছে। তোমরা আজকের ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে নিশ্চয়ই উত্তর কোনটি হবে এটি বুঝতে পেরেছো। আমি উত্তরগুলো বলছি না, এটি তোমরা নিজেরাই খুঁজে বের করার চেষ্টা করো। 2 নম্বর হচ্ছে, চল 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 রণসঙ্গীতটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্গত? সন্ধ্যা, সাম্যবাদী, অগ্নিবীণা কিংবা দোলন চাপা? এর পরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য একটি উদ্দীপক এখানে দেয়া রয়েছে। আমরা উদ্দীপকটি পড়ি এবং 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করি। রহিম একজন নারী শ্রমিক, সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও দিন শেষে তাকে পুরুষের অর্ধেক মজুরি দেওয়া হয়। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের সাথে কুলি মজুর কবিতার ভাবগত ঐক্য রয়েছে কোন জায়গায়? শোষণ, সাম্য নাকি বৈষম্য? কোনটি সঠিক উত্তর এটি তোমরা ভাবতে থাকো। এর পরের প্রশ্নটি রয়েছে,
কবি কাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন? কুলিদের, মজুরদের, মালিকদের নাকি কৃষকদের? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পাবে আজকের ক্লাসটি যদি মনোযোগ দিয়ে শুনে থাকো। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের শেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মানব সভ্যতার যথার্থ রূপকার কারা? কুলি মজুর, ধনিক শ্রেণী নাকি শ্রমজীবী মানুষ? নিচের কোন উত্তরটি সঠিক সেটি তোমরা চেষ্টা করো। এরপরে আমরা সৃজনশীল প্রশ্নের একটি নমুনা দেখব। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে একটি উদ্দীপক দেয়া থাকবে এবং এই উদ্দীপকের উপর ভিত্তি করে 4টি প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নে বরাদ্দ নাম্বার থাকবে 10। এখানে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং উপরে একটি উদ্দীপক দেয়া রয়েছে। আমরা উদ্দীপকটি পড়ি এবং তারপরে প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমি রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন, মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। এরপরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হচ্ছে ক নম্বরে প্রশ্ন দেয়া রয়েছে কুলি মজুর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এই প্রশ্নটিকে বলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য মূল কবিতাটি মনোযোগ সহকারে পড়তে হবে, নতুন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ জানতে হবে, কবি পরিচিতি পড়তে হবে এবং পাঠ পরিচিতি যেটি রয়েছে সেটিও জানতে হবে। আমরা এই বিষয়গুলো মোটামুটি জানলেই ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সৃজনশীল প্রশ্নে, এই ক নম্বর প্রশ্নটির আমরা উত্তর দিতে পারবো। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে কুলি মজুর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, এটি কিন্তু আমরা আমাদের যে পাঠ পরিচিতি রয়েছে সেটি ভালো করে পড়লেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। এরপরে খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ, ব্যাখ্যা করো। এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, কবিতার একটি চরণ এখানে তুলে দেওয়া হয়েছে এবং সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই প্রশ্নটিকে বলা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আমরা এই কবিতার বিশ্লেষণ যদি মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে আমরা দেখব যে এই চরণটির বিশ্লেষণ সেখানে রয়েছে। এই চরণটির বিশ্লেষণ করব আমরা, প্রথমে এটা অনুধাবন করব, তারপরে আমরা এই প্রশ্নের উত্তর দেব। গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে উদ্দীপকে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রতিফলিত? উদ্দীপক ও কুলি মজুর কবিতার আলোকে আলোচনা করব। আমরা প্রথম যে দুটি প্রশ্ন রয়েছে ক নাম্বার এবং খ নাম্বার, এই দুটি প্রশ্ন কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্কিত নয়। উদ্দীপক যদি নাও থাকে আমরা কিন্তু ক নম্বর এবং খ নম্বর যে প্রশ্ন দুটি রয়েছে এই দুটির উত্তর আমরা দিতে পারবো, কিন্তু গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর দিতে কিন্তু অবশ্যই আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে। উদ্দীপকের সাহায্য ছাড়া আমরা গ নম্বর এবং খ নম্বর এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারবো না। গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, অর্থাৎ আমরা আমাদের আজকে যে কুলি মজুর কবিতাটি রয়েছে সেই কবিতাটি যদি আমরা পাঠ করে এই উদ্দীপকের সাথে এটিকে সম্পর্কিত করতে পারি তাহলেই কিন্তু আমরা এই গ নম্বর প্রশ্নটির উত্তর দিতে পারবো, নতুবা নয়। আমাদের পাঠ বিশ্লেষণ করার পরে আমাদের যে জ্ঞানটি হবে সেটি অনুধাবন করার পরে আমরা এই উদ্দীপকের সাথে যখন সম্পর্কিত করব সেটি হবে প্রয়োগ করা, এবং এই প্রশ্নটিকে বলা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রতিফলিত, অর্থাৎ কুলি মজুর কবিতার মূল ভাবটি জানতে হবে, এবং কুলি মজুর কবিতায় হয়তো অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো দিক রয়েছে, কিন্তু আমাদের এখানে যে উদ্দীপকটি দেওয়া রয়েছে সেই উদ্দীপকে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে সেটি কিন্তু আমাদের মূল পাঠ অর্থাৎ কবিতা এবং এই উদ্দীপকের সাথে সম্পর্কিত করে এই উত্তরটা দিতে হবে। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটিকে বলা হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু আমরা
মূল পাঠ এবং উদ্দীপক এই দুটির সাহায্যে দেব। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি কুলি মজুর কবিতার সামগ্রিক ভাব ধারণ করে কি? এ বিষয়ে তোমার মতামত দাও। অর্থাৎ এখানে কিন্তু তোমার মতামত কিংবা সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা কতটুকু রয়েছে সেটি আমরা বিশ্লেষণ করব। এই কারণে তোমার নিজস্ব একটা মতামত এখানে দিতে হবে এবং সেই মতের সপক্ষে তোমার যুক্তিগুলো তুলে ধরতে হবে। এখানে নম্বর বরাদ্দ থাকবে 4 নম্বর। ক নম্বরে বরাদ্দ থাকে 1 নম্বর, খ নম্বরে থাকে 2 নম্বর, গ নম্বরে হচ্ছে 3 নম্বর এবং ঘ নম্বরে হচ্ছে 4 নম্বর বরাদ্দ থাকে। মোট একটি সৃজনশীল প্রশ্নে মোট 10 নম্বর বরাদ্দ থাকবে। এরপরে হচ্ছে বাড়ির কাজ। তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, এটি তোমরা খাতায় লিখে পরবর্তীতে আমাকে জমা দেবে। সেটি হচ্ছে যে মানব সভ্যতার বিকাশে শ্রমজীবী মানুষের অবদান আলোচনা করো। আজকের ক্লাস আমরা শেষ করব, তবে আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা জানিয়ে দিতে পারো নিচে মন্তব্যের ঘরে। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। নিরন্তর শুভকামনা।